স্নেহা এবং সুস্মিতা দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের জ্বালাতনে একেবারেই অতিষ্ঠ হয়ে ওঠে। কারণ তাদের শাশুড়ি মা সুমনা দেবী সবসময় তাদেরকে রান্নাবান্না করতে বলে এবং ঘরবাড়ি পরিষ্কার করতে বলে। এমনকি দুই বৌমাকে মোটেই বসতে দেয় না। এমনকি বাড়ির দুই ছেলেও তাদের উপর সবসময় অর্ডার চালায়। একদিন দুই বৌমা সকালবেলা ব্যালকনিতে বসে চা খায়। এমন সময়, শুনলি আজকে মা নাকি ওনার বান্ধবীর মেয়ের বিয়েতে যাবে, বাড়ির সব কাজ আমাদেরকেই করতে হবে। আজকে আমার আর তোর শপিং করতে যাওয়ার কথা ছিল, সেটা আমরা মাকে জানিয়েছিলাম, কিন্তু মা ইচ্ছা করে আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে যাতে আমরা শপিং করতে যেতে না পারি। একদম ঠিক কথা বলেছিস। যদি এই শ্বশুরবাড়ির লোকগুলোকে ব্ল্যাক ম্যাজিক করে পাগল করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। অসহ্যকর একেবারে, কি করে যে এদেরকে শুধরাতে পারবো কি জানি। ব্ল্যাক ম্যাজিকের কথা বলতেই আমার একটা কিন্তু খুব ভালো কথা মনে পড়লো জানিস। আমাদের শহরের পাঁচকোনার মোড়ে একজন বাবা বসে। আমার বান্ধবী ওর শ্বশুরবাড়ির লোকেদেরকে বশীকরণ করার জন্য ওই বাবার কাছে গিয়েছিল। তারপর থেকে ওর শ্বশুরবাড়ির লোক নাকি খুব ভালো হয়ে গেছে। তাছাড়া যাদের বাচ্চা হয় না কিংবা বয়ফ্রেন্ড ছেড়ে পালিয়ে যায়, বিয়ে হয় না, তারা ওই বাবার কাছে গিয়ে অনেক ভালো ফল পায়। তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। আজকে মা বান্ধবীর মেয়ের বিয়েতে যাচ্ছে, সেই সুযোগে আমি আর তুই চল ওই বাবার কাছে যাই আর কিছু টোটকা নিয়ে আসি। তাহলে আমরাও আমাদের শ্বশুরবাড়ির লোকেদেরকে বেশ করে বশ করতে পারবো। কিন্তু সাবধান, এখনকার দিনে কিন্তু অনেক ভণ্ড বাবা বেরিয়েছে। ওই বাবাও যদি ভণ্ড হয় তখন কি করব? আরে না না, ভণ্ড হবে কেন? আমার বান্ধবী নিজেই আমাকে বলেছে ওর শ্বশুরবাড়ির লোকেরা নাকি খুব ভালো হয়ে গেছে, ওকে একদম বিরক্ত করে না। আমার বান্ধবী যাই কিছু করুক না কেন, ওর শ্বশুরমশাই, শাশুড়ি মা, স্বামী কিছুই বলে না। ও এখন সারা দিন উড়ে বেড়ায়। আর এসব কৃপা হয়েছে শুধুমাত্র এই ঝুনঝুন বাবার জন্য। উনি নাকি ঝুনঝুনি বাজিয়ে এমন ওষুধ দেয় যে সবাই ওনার হাতের মুঠোয় চলে যায়। ঝুনঝুন বাবার কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়, কারণ সে এমনিতেও মনে মনে খুবই কুসংস্কার বিশ্বাস করে। সেদিন যখন তাদের শাশুড়ি মা বান্ধবীর মেয়ের বিয়েতে যাবে তখন রাত্রিবেলা তোমাদের শ্বশুর মশাই আর তোমাদের স্বামীদের জন্য রুটি আর হালকা আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি করে রাখবে, বেশি করে করবে। কালকে ওরা অফিসে এই খাবারটাই টিফিনে করে নিয়ে যাবে। আর আমার জন্য অপেক্ষা করবে না, আমার আসতে দেরি হবে। আমি কিন্তু বাড়ির গাড়িটাও নিয়ে যাচ্ছি, সাবধানে থাকবে তোমরা, বেশি উচ্ছৃঙ্খলা করবে না। এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায়। সেই সুযোগে দুই বৌমা বাসে করে ঝুনঝুন বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা শহরের পাঁচকোনার মোড়ে গিয়ে পৌঁছায়। সেখানেই তারা দেখে যে এক বাবা গায়ে ছাই মেখে, কানের পাশে ধূপ গুছে, কালো বস্ত্র পরে, মাথায় তিলক কেটে গাছের তলায় বসে আছে। আর সেই বাবার সামনে হাজার হাজার লোকের ভিড়। স্নেহা এবং সুস্মিতা 2 ঘন্টা লাইন দেওয়ার পর যখন ঝুনঝুন বাবার সামনে গিয়ে পৌঁছায়, তখন তাদেরকে দেখা মাত্রই ভণ্ড বাবা আরো বেশি ভণ্ডগিরি করতে শুরু করে। প্রেমে ব্যথা, বিয়ে ভাঙন, বয়ফ্রেন্ড পাত্তা দিচ্ছে না, চাকরি জুটছে না, শ্বশুরবাড়ির লোক জ্বালিয়ে মারছে। হে দুই নারী, তোমাদের জীবনের কি সমস্যা? তোমরা এই বাবার পায়ে সমর্পণ করে দাও। কানের পাশে গোজে ধূপের ছাই আর গায়ে মাখা ভস্ম দিয়ে এমন ওষুধ বানিয়ে দেবো যে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, একেবারে গ্যারান্টি সহ সমাধান। কিন্তু তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে যে তোমরা শ্বশুরবাড়ির লোকেদেরকে বশ করার জন্য এসেছো, তাই না? উফ বাবা, আপনি তো একদম মনের কথা পড়ে ফেলেছেন। একদম ঠিক কথাই বলেছেন। ওই বুড়ি বদমাই শাশুড়ি মা আমাদের দুই বৌমাকে খুব জ্বালিয়ে মারছে। আপনি এমন কিছু একটা করুন যাতে আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে বশ করতে পারি আর ওরা আমাদেরকে শান্তি দেয়। কোনো চিন্তা নেই বৎস, এই নাও আমার ধূপের ছাই আর গায়ের ভস্য। আর এই ঘরের মধ্যে দুই বৌমা 5,000 করে 10,000 টাকা ফেলে দাও। আজকে রাত্রেবেলা আকাশে চাঁদের দিকে তাকাবে, তারপর তোমার শ্বশুরবাড়ির লোকেদের খাওয়ার জলেই ছাই মিশিয়ে দেবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ঝুনঝুন বাবার এমন প্রসাদ পেয়ে দুই বৌমা খুবই খুশি হয়। তারা তখনই ঝুনঝুন বাবার ঘটে 10,000 টাকা দিয়ে দেয়। কিন্তু টাকা নিয়ে ভণ্ড বাবা শান্ত হয় না, কারণ সেই ভণ্ড বাবার চরিত্র একদমই ভালো নয়। টাকা দিয়ে চলে যাচ্ছ কোথায়? আমার আশীর্বাদ নেবে না? বাবার কাছে এসেছো, বাবার আশীর্বাদ না নিয়ে চলে যাচ্ছ? এসো এসো, এদিকে এসো, তোমাদের দুই সুন্দর ছোট ছোট গালগুলো একটু টিপে দিই। এই বলে ঝুনঝুন বাবা দুই বৌমার গাল টিপে দেয়, যার ফলে স্নেহা এবং সুস্মিতা খুবই লজ্জায় পড়ে।
কিন্তু তারা ভণ্ড বাবাকে কিছু বলতেও পারে না। দুই বৌমা ঝুনঝুন বাবার কাছ থেকে ছাই নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন রাত্রিবেলা দুই বৌমা মিলে প্রথমে চাঁদের দিকে তাকায় এবং সবার খাওয়ার জলে সেই ছাই মিশিয়ে দেয়। উফ, এই ছাই মেশানো জল খাওয়াবো, তারপর ঝুনঝুন বাবার আশীর্বাদে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা একদম আমাদের বশে চলে আসবে। কালকে থেকে আর কোনো চিন্তা নেই, আমাদের রান্না বান্না করতে হবে না, কোনো কাজ করতে হবে না, জীবনে শান্তির কোনো অভাব হবে না। এই ভেবে স্নেহা এবং সুস্মিতা সেদিন তাদের শ্বশুরবাড়ির লোকেদের সেই ছাই মেশানো জল খাইয়ে দেয়। কিছুক্ষণ পর যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা বেলা 10টা বেজে গেলেও দুই বৌমার ঘুম ভাঙতে চায় না। এমনকি আজকে তাদের শাশুড়িমা, শ্বশুরমশাই এবং স্বামীরাও তাদেরকে ডাকে না। দুই বৌমা 10টার সময় ঘুম থেকে উঠে দেখে যে বাড়ির প্রত্যেকে তখনও পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সত্যি ওই ঝুনঝুন বাবার ওষুধের জোর আছে, না হলে শাশুড়িমা এতক্ষণে চিৎকার করে বাড়ি মাথায় করে ফেলতো। আমরা কতদিন পর এত বেলা করে ঘুমাতে পারলাম বলতো? হ্যাঁ, আজ থেকে আর বাড়ির কোনো কাজও করতে হবে না, কারণ আমাদেরকে কেউ কিছু বলবে না। ঝুনঝুন বাবাকে গিয়ে একবার ধন্যবাদ বলে আসতে হবে, না হলে বাবা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু সব বশীকরণ শেষ হয়ে যাবে। এই বলে দুই বৌমা ব্যালকনিতে চলে যায়। তারা আরাম করে নিজেদের মতো চা খায়, রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খায়। এমনকি তাদের শ্বশুরবাড়ির লোকেরা ঘুম থেকে উঠলেও তারা দুই বৌমাকে বিরক্ত করে না, যার ফলে দুই বৌমা ক্ষণে ক্ষণে একেবারে অবাক হয়ে ওঠে। শাশুড়িমা নিজের মতো বসে বসে পেপার পড়ে। শ্বশুরমশাইকে জলখাবার খেতে দিলে সে কোনো রকম অভিযোগ ছাড়াই খাবার খেয়ে নেয়। বাড়ির দুই ছেলেও ঘুম থেকে উঠে দেরি করে অফিস যাওয়ার সময় দুই বউয়ের সাথে কোনো রকম ঝগড়া করে না, যা দেখে দুই বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। মা, আপনার শরীর ঠিক আছে তো? আমরা যেমন রান্না করে দিচ্ছি আপনারা তাই খেয়ে নিচ্ছেন। এমনকি আজকে আমরা দুই বৌমা মিলে শপিং করতে গেলাম, 50,000 টাকা বিল করে ফেললাম, তবুও আপনি কিছু বললেন না। কি ব্যাপার বলুন তো? তোমরা তো আমার নিজের মেয়ের মতো। 50,000 টাকা কেন? তোমরা চাইলে 1 লক্ষ টাকাও আমি খরচা করতে পারি, কোনো ব্যাপার না। তোমাদের যখন যা দরকার লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা তো এখন শপিং করে এসেছো, তাই তোমরা টায়ার্ড হয়ে গেছো। আমি তোমাদের পছন্দ মতো বিরিয়ানি রান্না করে রেখেছি, তোমরা গরম করে খেয়ে শুয়ে পড়ো। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। এ কি, ভূতের মুখে রাম নাম? এর আগে যখন শপিং করার জন্য টাকা চাইতাম তখন শাশুড়ি মা বাড়িতে বাসন ছোড়াছুড়ি শুরু করে দিত, আর এখন এসব কথা বলছে। সত্যি বাবা, আপনি ধন্য। এভাবে মাঝে মাঝে দুই বৌমা মিলে ঝুনঝুন বাবার কাছে যায় এবং তার আশীর্বাদ ও প্রসাদ নিয়ে আসে। ভণ্ড বাবাও সেই সুযোগে দুই বৌমার গাল টিপে দেয়। এমনকি ভণ্ড বাবা এখন পুরোপুরি ব্যবসা বসিয়ে নেয়, কারণ যেখানে ঝুনঝুন বাবা বসে সেখানে সামনেই তার ল্যামিনেশন করা ফটো, পায়ের ছাপ বিক্রি করা হয়। যাও বৎস, বাড়ি যাওয়ার সময় আমার ফটো আর পায়ের ছাপ নিয়ে যাও। নিজেদের বেডরুমের পূর্ব দিকের দেওয়ালে এই ফটো আর পায়ের ছাপটা টাঙিয়ে রাখবে, আর রোজ ফুল দেবে। দেখবে তোমাদের মনের কামনা পূর্ণ হবে। বলো জয় ঝুনঝুন বাবার জয়। ভণ্ড বাবার কথা মতো দুই বৌমা তার ফটো এবং পায়ের ছাপ কিনে নেয়। এমনকি তারা ঝুনঝুন বাবার ফটো এবং পায়ের ছাপ তাদের বেডরুমের পূর্ব দিকের দেওয়ালে ঝুলিয়ে রাখে। এভাবে দুই বৌমা পুরোপুরিভাবে ভণ্ড বাবার কবলে চলে যায়, কারণ তাদের শ্বশুরবাড়ির লোকেরা এখন সত্যি অনেক ভালো হয়ে যায়। তারা দুই বৌমাকে একদমই বিরক্ত করে না। এমনই একদিন দুই বৌমা যখন ভণ্ড বাবার কাছে যায় তখন, কি, আমাকে তোমরা নিমন্ত্রণ করছো? ঠিক আছে বৎস, তোমাদের মতো এত ভালো মনের মানুষ এর আগে আমি কখনো পাইনি। ঠিক আছে, আজকে বিকেলবেলায় আমি তোমাদের বাড়ির নিমন্ত্রণ খেতে যাব, কেমন? হ্যাঁ বাবা, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা আপনার জন্য পরিষ্কার পাত্রে নিরামিষ রান্না করে রাখবো। আমি কি এতটাই ব্যাকডেটেড নাকি যে আমি নিরামিষ খাবার খাবো? আমি হলাম জেনজি যুগের ঝুনঝুন বাবা, তাই আমি ডিস্কোতে নাচতেও পারি আর মাছ মাংসও খেতে পারি। আমার জন্য তোমরা মাটন বিরিয়ানি, মটন চাপ, মিক্সড ফ্রাইড রাইস, ভেটকি মাছের পাতুরি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, চিকেন পকোড়া আর তার সাথে গ্লাসে করে লাল জলের ব্যবস্থা করবে, বুঝেছো? আর ওই সমস্ত খাবার খেয়ে আমি ঝুনঝুনি বাজিয়ে তোমাদের বাড়িতে কীর্তন করে আসবো। ভণ্ড বাবার এমন কথা শুনে দুই বৌমা একেবারে অবাক হয়ে যায়।
কিন্তু তারা ঝুনঝুন বাবার মুখের উপর কোনো কথা বলতে পারে না। দুই বৌমা ভণ্ড বাবাকে ভালো ভালো খাবার খাওয়াতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর দুই বৌমা বাড়িতে ফিরে বাবার জন্য মাছ মাংসের বিভিন্ন রকম ভালো ভালো রান্না করতে শুরু করে। দুই বৌমার এত রাজকীয় আয়োজন দেখে তাদের শ্বশুরবাড়ির লোকেরাও খুবই অবাক হয়। কি ব্যাপার, আজকে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে নাকি যে তোমরা এত ভালো ভালো রান্নার আয়োজন করেছো? হ্যাঁ মা, যার জন্য আমরা এত শুভ দিন দেখতে পেরেছি তাকে নিমন্ত্রণ না করে খাওয়ালে হয়? আপনি এসব বুঝবেন না। এই কথা বলতে না বলতেই ঝুনঝুন বাবা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু সুমনা দেবী এবং ঝুনঝুন বাবা যখন একে অপরের মুখোমুখি হয় তখন ঝুনঝুন বাবা কোন রাস্তা দিয়ে পালাবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সে ছোটবেলা থেকেই সুমনা দেবীকে চেনে। এ কি পাঁচু, তুই এখানে? তুই আমাদের বাড়িতে কি করছিস? আর তুই এরকম কার্টুনের মতো সেজেছিস কেন? গায়ে হাতে পায়ে ছাই মেখে তোর এরকম অবস্থা হয়েছে কেন? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দুই বৌমা একেবারে অবাক হয়ে যায়। তারা তখনই তাদের শাশুড়ি মাকে ঝুনঝুন বাবার ব্যাপারে সমস্ত কিছু জানায়। মানে তোমরা দুজনে ওর গায়ের ছাই খাইয়ে আমাদেরকে বশীকরণ করতে চাইছো? আর তোমরা দুজন এই যুগের মেয়ে হয়ে ভাবলে কি করে যে আমরা বশীকরণ হয়ে গেছি? আসলে যখন আমি আমার বান্ধবীর মেয়ের বিয়েতে গিয়েছিলাম তখন আমার বান্ধবী আমাকে অনেক করে বুঝিয়েছে যে বাড়ির বৌমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। সেই কারণে আমরা সবাই তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করছি, আর তোমরা ভাবছো যে আমরা বশ হয়ে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম ভণ্ডামি করব না। আপনাদের পারিবারিক সমস্যা আপনারা মিটিয়ে নিন, আমি চললাম। তুই কোথায় যাবি বদমাইশ পাঁচু? আমার বাপের বাড়ির পাড়ায় তুই বড় হয়েছিস আর ছোটবেলা থেকেই ছিচকে চোরের মতো চুরি করে বেরিয়েছিস। এখন তুই আবার বাবা সেজেছিস? দাঁড়া, তোর লোক ঠকানো বার করে দেব। আমি এখনই পুলিশকে ফোন করছি। সুমনা দেবী এই কথা বলা মাত্রই দুই বৌমা ঝুনঝুন বাবার হাত চেপে ধরে। অন্যদিকে সুমনা দেবী ততক্ষণে পুলিশকে ফোন করে সেখানে ডেকে নেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে সেই ভণ্ড বাবাকে ধরে নিয়ে চলে যায়। দুই বৌমা সেদিনের পর থেকে আর কখনো কোনো বোকামি করে না। জয়িতা তার স্বামী মদনের সঙ্গে বাস করত। মদন একটা জুতা তৈরির ফ্যাক্টরিতে কাজ করত। দুজনের বৈবাহিক জীবন ছিল মাত্র 1 বছরের। একদিন মদন কাজ করে বাড়ি ফিরলে জয়িতা তাকে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে মদন। কি বলো তো? আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছো। কি সত্যি? আমি আজকে অনেক খুশি জয়িতা। আমাদের ছোট্ট একটা মেয়ে হবে, আমি ওর সাথে খেলা করব। আমার তো অনেক আনন্দ হচ্ছে। মেয়ে হবে? তুমি কি করে জানো? ছেলেও তো হতে পারে। আমার তো ছেলে পছন্দ। না, আমার মেয়ে পছন্দ। তোমার মতোই একটা সুন্দর মেয়ে চাই আমার। জয়িতা, এবার আমাকে আরো অনেক পরিশ্রম করতে হবে। আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে হবে তো। আমি এখন থেকে আরো বেশি কাজ করব আর টাকা জমাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এবার খেয়ে নেবে চলো। মদন পরের দিন থেকে আরো বেশি ওভারটাইম কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, সে তার কারখানার ছুটির দিনগুলোতেও কাজ করতে যেত। এইভাবেই 3-4 মাস কেটে যায়। হঠাৎ একদিন কাজ করে বাড়ি ফিরে আসার সময় মদনের অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায়। জয়িতা তার স্বামীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিল। সে এখন 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সবসময় নিজের স্বামীর জন্য সে মন খারাপ করে বসে থাকতো। এমনই একদিন, কিরে জয়িতা, তুই সবসময় এত চিন্তা করিস কেন রে? তুই এখন প্রেগনেন্ট, তুই জানিস না? প্রেগনেন্ট মহিলাদের বেশি চিন্তা করতে নেই, এতে তোর বাচ্চার ক্ষতি হবে তো। আমি কি করব বল তাহলে? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমি একা আমার বাচ্চাকে কি করে জন্ম দেব? আর তাকে মানুষই বা কিভাবে করব? আমাদের কে দেখবে? শোন, এভাবে আর কদিন কাটাবি বলতো? তুই তো অনেক ভালো পকোড়া বানাতে পারিস। তুই একটা পকোড়ার দোকান খুলতে পারিস তো। এখন তোকে জীবনের সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি এই অবস্থায় কি করে পকোড়া বিক্রি করব? পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে দেয় জয়িতা। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ নয়। তোকে যা করতে হবে নিজেকেই করতে হবে, তোর পেটের বাচ্চার কথা ভেবে। তবে হ্যাঁ, আমি সবসময় তোর পাশে আছি, কোনো প্রয়োজন লাগলে অবশ্যই বলতে পারিস। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। নূপুর জয়িতার প্রতিবেশী ছিল,
তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধুর মতো ছিল। নূপুরের কথাগুলো জয়িতার মনে খুব প্রভাব ফেলেছিল। তাই সে পরের দিন থেকেই রাস্তার ধারে একটা ছোট করে পকোড়ার দোকান খোলে। প্রেগনেন্ট একজনকে পকোড়া বিক্রি করতে দেখে অনেকেই তার কাছ থেকে পকোড়া কিনত। এভাবেই আরো কয়েক মাস কেটে যায়। একদিন রাত্রিবেলা হঠাৎ করে জয়িতার লেবার পেন শুরু হয়। সে কান্নাকাটি করতে থাকে। নূপুর তার চিৎকার শুনে সেখানে ছুটে আসে। কিচ্ছু হবে না তোর, একটু ধৈর্য ধর, চল আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। নূপুর জয়িতাকে হসপিটালে নিয়ে যায়। জয়িতার দুটো যমজ মেয়ে হয়। জয়িতা তখনও কিছুই জানতে পারে না সে অজ্ঞান অবস্থাতেই পড়েছিল। অন্যদিকে ওই হসপিটালে একটা রাজেশ নামে ব্যক্তি খুব কান্নাকাটি করছিল, কারণ তার বউ রেখা একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিল। অপারেশনের পর রেখার মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। ডাক্তারবাবু, এবার কি হবে? আমাদের বাচ্চা তো মারা গেছে, আর আমার বউ বাচ্চার জন্য পাগলামি করছে। আপনি তো ওকে সত্যিটা বলতেও বারণ করছেন আমাকে। হ্যাঁ মিস্টার রাজেশ, আপনার ওয়াইফকে কোনো মতেই সত্যিটা বলবেন না, ওনার জীবনও চলে যেতে পারে। আপনি যদি একটা বাচ্চা জোগাড় করতে পারেন তাহলে আপনার ওয়াইফ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আমি ওনাকে বলেছি ওনার বাচ্চা এখন আইসিইউতে আছে। কিন্তু আমি এখন বাচ্চা কোথায় পাবো? কে দেবে আমাকে বাচ্চা? ডাক্তারবাবু, আপনি কিছু একটা ব্যবস্থা করুন না। তাদের কথা শুনতে পেয়ে নূপুর সেখানে আসে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। মানে কিভাবে? আপনি আমাকে বাচ্চা কোথা থেকে দেবেন? নূপুর রাজেশকে জয়িতা এবং তার দুই যমজ মেয়ের কথা বলে। আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধুর মেয়ে আমার মেয়ে হয়েই থাকবে সারা জীবন আমার কাছে, আর এই কথাটা আমি কাউকে কোনোদিনও জানতে দেব না। নূপুর অজ্ঞান অবস্থায় শুয়ে থাকা জয়িতার পাশ থেকে একটা মেয়েকে নিয়ে রাজেশকে দিয়ে দেয়। রাজেশ বাচ্চাটিকে তার বউয়ের হাতে তুলে দেয়। তারা অনেক খুশি মনে হসপিটাল থেকে বাড়ি ফিরে যায়। জয়িতারও ততক্ষণে জ্ঞান ফিরে আসে। জয়িতা, এই দেখ তোর মেয়ে হয়েছে, একদম তোর মতো। জয়িতা তার মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করে। তার স্বামীর কথা খুব মনে পড়ে। দুদিন পর জয়িতাকেও হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। জয়িতা তার মেয়ের নাম রাখে মালা, আর অপরদিকে রাজেশ ও রেখা তাদের মেয়ের নাম রাখে টিনা। ধীরে ধীরে মালা ও টিনা দুজনেই বড় হয়ে ওঠে। টিনা তার বড়লোক বাবা মায়ের সঙ্গে খুবই বিলাসবহুল ও আনন্দে জীবন কাটায়, আর অন্যদিকে মালা তার গরিব মায়ের সঙ্গে খুবই কষ্টে জীবন কাটাচ্ছিল, কারণ জয়িতার পকোড়ার দোকানটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মা, তুমি কেন এত চিন্তা করছো? দোকান বন্ধ হয়ে যাবে, যাক না, তুমি অন্য কিছু করবে। সব সময় চিন্তা করলে শরীর খারাপ করবে তো তোমার। চিন্তা আমাকে নিয়ে নয় রে মা, আমার চিন্তা তো তোকে নিয়ে। তোর কোনো ইচ্ছা পূরণ করতে পারলাম না আমি। আমার জন্য তোকে কত কষ্ট পেতে হয়। মা, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকেই চাই, আর তুমি ছাড়া আমার কেউ নেই। তাই তুমি একদম কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে একদিন, দেখো আমি আছি তো। তখন সেখানে নূপুর আসে। সে তাদের দুজনের এমন কথা শুনে মনে মনে ভাবে, হে উপরওয়ালা, মালা তার গরিব মায়ের কাছে থেকে কত কষ্ট পাচ্ছে, আর ওদিকে এর বোন টিনা কতই না সুখে আছে। একই মায়ের দুই মেয়ের জীবন কতই না আলাদা। আরে মাসি, তুমি কি ভাবছো দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, ও মাসি, কার কথা ভাবছো? না না, কিছু না রে, আমি আবার কার কথা ভাববো? আমি তো তোকে খুশির খবর দিতে এসেছি। খুশির খবর? সে কি গো মাসি, এই বয়সে তুমি আবার কি খুশির খবর দেবে? এই পাকা মেয়ে, মারবো না একদম। আমি এটা বলতে এসেছি যে তোর ওই বড় নামকরা কলেজে নাম উঠে গেছে। আমার ছেলে এখনই লিস্ট দেখে বলল। কি সত্যি বলছো? মা, আমার ভর্তি হয়ে গেছে, দেখেছো? মালা এবং তার মা দুজনেই খুব খুশি হয়। মালা কলেজে যাওয়ার জন্য মনে মনে নানান কিছু ভাবতে থাকে। বেশ কিছুদিন পর সে কলেজে যায়। প্রথম দিন কলেজে গিয়েই সে তার ক্লাসে তার মতোই দেখতে একটি মেয়েকে দেখতে পায়। তারা দুজনে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কি, তুমি তো পুরো আমার মতোই দেখতে, এটা কি করে সম্ভব? আমিও তো অবাক হলাম তোমাকে দেখে। এ তো অদ্ভুত কাণ্ড দেখছি। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমার নাম মালা, আমি নইপুকুর গ্রামে থাকি। আর তোমার নাম কি? আমার নাম টিনা, আমার বাড়ি কলেজের কাছে। তোমার কোন ইয়ার? আমি নতুন ভর্তি হয়েছি কলেজে, জিওগ্রাফি অনার্স। আমিও তো। তার মানে আমরা ক্লাসমেট। সবাই তো আমাদের দুজনকে বোন মনে করবে, কিন্তু আমরা যমজ দুই বোন না, আমরা তো যমজ দুই বন্ধু। হ্যাঁ ঠিক বলেছিস,
চল ক্লাসে যাই। আমরা ক্লাসে কাউকে বলবো না যে আমরা দুই বন্ধু। আমরা সবাইকে বোকা বানাবো, ঠিক আছে? চল, খুব মজা হবে। মালা ও টিনা দুজনে ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। দুজনে সারাদিন একসঙ্গে ক্লাস করে এবং একসাথে অনেক গল্পও করে। কলেজ ছুটি হওয়ার পর তারা যে যার বাড়িতে চলে যায়। জানো মম, আমাদের কলেজে একটা আমার মতোই সেম দেখতে মেয়ে পড়ে, পুরো হুবহু একই রকমের দেখতে। তোমরা আমাদের দুজনকে আলাদা করতে পারবেই না। আচ্ছা তাই নাকি? মেয়েটাকে নিয়ে আসতে পারতিস তো, আমরাও দেখতাম তবে কেমন একই রকমের দেখতে। আরে মম, আমি সত্যি বলছি গো, বিশ্বাস করো। এরকম হয় না রে মা, পৃথিবীতে যমজ বোন বা ভাই ছাড়া কেউ এরকম একই রকমের দেখতে হতে পারে না, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। অপরদিকে মালাও তার মাকে টিনার ব্যাপারে বলে, কিন্তু মালার কথাতেও তার মা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন কলেজে। এই জানিস টিনা, আমার মাকে কালকে তোর ব্যাপারে বললাম, আমার মা বিশ্বাস করলো না। আমারও তো সেম। আমার ড্যাড আর মমও ইয়ার কি ভেবেছে। এই চল এক কাজ করি, আজকে আমি তোর জায়গায় তোর বাড়ি যাই আর তুই আমার জায়গায় আমার বাড়ি চলে যা। আমরা দেখবো আমাদের চিনতে পারে কিনা। খুব মজা হবে কিন্তু। আমাদেরকে কেউ চিনতে পারবে না দেখিস। ঠিক আছে, তাই করা হোক, কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চল বাথরুমে চল। এভাবে তারা দুজনে প্ল্যান করে। মালা টিনার জায়গায় তাদের বাড়িতে চলে যায় আর টিনা মালাদের বাড়িতে চলে আসে। টিনা মালাদের বাড়িতে এসে অবাক হয়ে যায়। তার ঘরবাড়ির অবস্থা এবং পরিস্থিতি দেখে সে মনে মনে ভাবে, এ বাবা, মালা এখানে কি করে থাকে? এরা তো অনেক গরিব। বেচারি মালা কত কষ্ট পায়। আমরা দুজন একই দেখতে, তবুও আমাদের মধ্যে কত পার্থক্য আছে। কি হলো রে? কি ভাবছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? আজকে আবার কলেজে কি হয়েছে? কিছু না মম, এমনি। আচ্ছা, কিছু হয়নি? আমি তো ভাবলাম আজকেও নতুন কোনো গল্প শোনাবি। আচ্ছা ছাড়, আয় খেয়ে নিবি আয়। ওকে মম, তোমরা কোথায় বসে খাবার খাও মম? এই মালা, তোর কি হয়েছে রে? তুই এমন অদ্ভুত আচরণ করছিস কেন? আমাকে মম বলছিস, অদ্ভুত প্রশ্ন করছিস। কি হয়েছে তোর? দুদিন কলেজে গিয়ে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? বল, তুই এমন করছিস কেন? বলছি, আসলে আমি আপনার মেয়ে নই, আমি অন্য কেউ। আমার নাম টিনা, মালার যমজ বন্ধু। হে উপরওয়ালা, আমার মেয়েরে কি হয়ে গেল? কি সব আবল তাবল বকছে। এই, তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, একটা টেনে চড় মারবো এবার। না, আমি সত্যি বলছি, আমার নাম টিনা। তারা দুজনে এভাবে তর্ক করছিল, তখন সেখানে নূপুর আসে। কি হলো? মা আর মেয়ে মিলে ঝগড়া করছিস কেন রে তোরা? কি হয়েছে তোদের? আপনি আবার কে? যাই হোক, আপনি যেই হন না কেন আন্টি, এনাকে বোঝান না একটু। আমি এনার মেয়ে নই, আমার নাম টিনা। আমি আর মালা একই কলেজে পড়ি আর আমরা একই রকমের দেখতে। এটা শুনে নূপুর চমকে ওঠে এবং সে মনে মনে সব বুঝতে পেরে যায়। দেখলি তো নূপুর, মালা কি সব বলছে। এবার তুই বল আমি কি করি। অন্যদিকে মালাকেও টিনার বাবা মা চিনতে পারেনি। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি আপনাদের মেয়ে নই, আমার নাম মালা। আমি আর টিনা দুজনে প্ল্যান করে এটা করেছি, কারণ আমরা জানতাম আপনারা আমাদের বিশ্বাস করবেন না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? চলুন তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে। না, আমরা কোথাও যাব না, তুমি আমাদের সঙ্গে ডাক্তারের কাছে চলো। রাজেশ, চলো না একবার, গিয়েই দেখি। মালা টিনার বাবা ও মাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা টিনাকে দেখে অবাক হয়ে যায়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে পড়ে আর সবাই একইভাবে তাদের দুজনকে দেখতে থাকে। শেষ পর্যন্ত রাজেশ ও নূপুর দুজন মিলে সবাইকে সত্যি কথা বলে দেয়। নূপুর, তুই এমন কেন করেছিলি বল? আমাকে ক্ষমা কর জয়িতা, আমি রেখার জীবন বাঁচানোর জন্য আর তোর উপর থেকে চাপ কমানোর জন্য এমন করেছিলাম। তোর এমন অবস্থা ছিল, দুই মেয়েকে মানুষ করতে পারবি না বলেই আমি এমন করেছিলাম। দেখ, তোর এক মেয়ে কত সুখে আছে আর তোর কাছে যেটা আছে কত কষ্টে আছে। না, আজ থেকে মালাও কষ্টে থাকবে না। টিনাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। টিনা আমার মেয়ে আর আজ থেকে মালাও আমার মেয়ে। আমি দুজনকেই মেয়ের মতো করে ভালোবাসা দিতে চাই। দিদি চলুন, আজ থেকে আপনি আর মালা আমাদের সঙ্গেই থাকবেন। মালা ও টিনা দুজনে যমজ বোন জেনে খুবই খুশি হয়। তারা সবাই মিলে একসাথে হাসি খুশি বসবাস করতে থাকে।